শুরু হয়ে গেল আজকের দিনটা। আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। বুঝতেই পারছো স্টেশনের এই ইঞ্জিনটা দেখে খুব চেনা চেনা। পদাতিক এক্সপ্রেস ধরে আমরা কিন্তু চলে এলাম। আজ 18ই মে 2024। আজ থেকে শুরু হচ্ছে আমাদের কয়েকদিনের ছুটির পর্ব। আর এই ছুটির পর্বে আমরা কোথায় যাচ্ছি সেটা কি তোমরা গেস করতে পারছো? কি এনি গেস? ওয়েল, আমি তোমাদের টেনশন দেবো না, আমি বলে দিচ্ছি। আমরা রওনা হচ্ছি সিল্ক রুটের পথে। তোমরা যে সিল্ক রুটকে সবাই ইউজুয়ালি চেনো, তার থেকে আলাদা তো হবেই, কারণ আমাদের যে জায়গাগুলো থাকবো সেগুলো একটু অফবিট হবে। একেবারে অচেনা সেটা বলছি না, কিন্তু একটু অফবিট হবে। আজকে আমরা প্রথমেই যাব সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে কালিম্পং ডিস্ট্রিক্টের চিবো। তো লেটস গো। এনজিপি থেকে আমরা রওনা হলাম আমাদের নির্ধারিত গাড়িতে চড়ে চিবোর উদ্দেশ্যে। প্রথমেই শিলিগুড়ির এই রাস্তা পেরিয়ে বেঙ্গল সাফারির সামনে দিয়ে এগোতে লাগলাম। পথের দুপাশে শুধুই সবুজ আর সবুজ। সন্তোষ তামাং উনি ছিলেন আমাদের সারথি এই কদিনের জন্য, জেন্টলম্যান। চারপাশে সুন্দর সুন্দর ফুল গাছ সবকিছু দেখতে দেখতে আমরা এসে থামলাম। अभी तो एक छोटा ब्रेक बनता है ना, কারণ গাড়ির ইঞ্জিনে যখন তেল জল দিতেই হয়, আমাদের ইঞ্জিনেও একটু তেল জল দিতেই হবে। তো ব্রেকফাস্ট সারতে হবে, তার জন্যই পথের সাইডে এই ধাবাতে আমাদের ড্রাইভার জি নামিয়ে দিলেন। এবার আমরা একটু পেট পুজো করব। নেওয়া হয়েছিল আলুর পরোটা, তার সঙ্গে ছিল সস, আর ছিল একদম আমাদের হাতে গড়া রুটি, আর তার সঙ্গে সবজি। বেশ ভালো রকম পেট পুজো সেরে আমরা রওনা হলাম। দেখেছো, এই হলো পাহাড়ে ওঠার ট্রাফিক জ্যাম। আমরা জাস্ট খাওয়া দাওয়া করে ধাবা থেকে বেরিয়েছি, বেরিয়ে রেল গেটটার সামনে আসছিলাম, পুরো জ্যামে ফেসে গেছি আর জাস্ট বোর হয়ে যাচ্ছি। ভালো লাগছে না, কখন পাহাড়ে পৌঁছবো, খালি মন টানচান টানচান করছে। গাড়ি থেকে নেমে পড়লাম, নেমে ওই দূরের পাহাড়টাকে দেখছি, মনে হচ্ছে ছুটে চলে যাই ওখানে। কিছুক্ষণ পর অবশ্য জ্যাম কেটে গেল, আমরাও রওনা হলাম। আর আমরা আমাদের এই পথে সঙ্গী করলাম তিস্তাকে। সেবক কালীবাড়ি হয়ে আমরা এগোতে লাগলাম করোনেশন ব্রিজের দিকে। এখন আমরা যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম তিস্তার ভিউ পয়েন্টে। এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছে, আমরাও সেই সঙ্গে দাঁড়ালাম। আসলে তিস্তা পুরো এই পাহাড়টাকে তার শরীরে মানে একটা সর্পিল গতিতে জড়িয়ে দেওয়া বলে সেরকম ভাবে জড়িয়ে নিয়েছে। আর সাপ কখনো খুব জোরে জোরে দৌড়বে না যতক্ষণ না তাকে তাড়া করা হয়। তো তিস্তার এখনকার গতিটাও সেই একটা স্নিগ্ধ শান্ত সর্পিল একটা গতি। তার পাশে এই কাঁটা তারের বেড়াটা দেওয়া রয়েছে, সেইখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে যাতে আমরা অ্যাক্সিডেন্টে না পড়ি সেই জন্যে। এখানে অনেকেই ছবি তুলছে, এই যে যেমন রিক, সেও কিন্তু সেলফি স্টিক নিয়ে নিজেকে পাহাড়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছে। সত্যি পাহাড় এমন একটা জায়গা যেখানে নিজেকে একদম নিজের মতো করে খুঁজে পাওয়া যায়। তবে এখানে বেশিক্ষণ দাঁড়ালে হবে না, কারণ অলরেডি আমরা ট্রাফিক জ্যামে অনেকটাই দেরি করে ফেলেছি। এবার কিন্তু আমাদের পৌঁছতে হবে আমাদের গন্তব্যস্থল চিবোর দিকে। গাড়ি এগিয়ে চললো আর দেখলাম আস্তে আস্তে চারপাশে কেমন কুয়াশায় ভরে গেল, আর টিপ টিপ করে বৃষ্টি এসে লাগলো গাড়ির কাঁচের উপর। ঠান্ডা হাওয়ায় বেশ একটা সুদিং ব্যাপার অনুভব করছিলাম, খুব ভালো লাগছিল। গাড়ি একটু স্লো মুভমেন্ট করছিল। বৃষ্টির এই পাহাড়ি পথে একটু স্লো মুভমেন্টই ভালো। এরপর দেখতে পেলাম সেবক ব্রিজ। এইখানে
একটা রেল লাইন নির্মাণের কাজ চলছে। এই লাইনটা কমপ্লিট হলে আমাদের কিন্তু এনজেপি থেকে গাড়ি চেপে সিকিমে যেতে হবে না, ট্রেন সোজা চলে যাবে এনজেপি ছাড়িয়ে একেবারে সিকিমের রংপো পর্যন্ত। সেই পাহাড়ি রেলপথটাই তৈরি হচ্ছে। পাকদণ্ডী পথ আমাদের এগিয়ে নিয়ে চললো, আর এই রাস্তা ধরে আমরা ঢুকে পড়লাম কালিম্পং ডিস্ট্রিক্টে। এই কালিম্পং ডিস্ট্রিক্টের মেন সিটি যে কালিম্পং, সেখান থেকে ছিবর দূরত্ব খুব একটা বেশি নয়, মাত্র 9 কিলোমিটারের মতন। শেষ পর্যন্ত গুগল ম্যাপ দেখে আমরা কিন্তু ছিবতে এসে পৌঁছে গেলাম। বলে রাখা ভালো, আমরা যে হোমস্টেটাতে ছিলাম, হিমালয়ান ইগল হোমস্টে, এটাতে ঢোকার আগের 600-700 মিটার রাস্তা কিন্তু একটু রিস্কি, যে কারণে বড় গাড়ি ডাইরেক্ট হোমস্টে অব্দি পৌঁছলেও পৌঁছতে পারে না ছোট গাড়ি। এক এক করে আমরা মালপত্র নামাতে শুরু করলাম আর এগোতে লাগলাম হোমস্টের আমাদের আস্তানায়। তখনও জানি না আমাদের কপালে মুহূর্তের মধ্যে কি অপেক্ষা করছে। সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ঘটে গেল সেই অঘটন। চোখের সামনেটা পুরো অন্ধকার হয়ে গেল। দেখলাম মানির হাতটা কি অসম্ভব রকমের ফুলে গেল, যন্ত্রণায় কাতরাতে লাগলো। তখন ডাক্তার ডাক্তার করে আমরা পাগল হয়ে গিয়েছিলাম। ল্যান্ডলেডি সুজেন ম্যাম তখন আমাদের শান্ত করে এবং খুব মানে আশ্চর্যজনক ভাবে উনি একজন অর্থোপেডিক সার্জনের যোগাযোগ করে ফেলেন মুহূর্তের মধ্যে, এবং আমাদের আইস প্যাড যাবতীয় যা যা জিনিস আছে সেগুলো দিয়ে যথেষ্ট হেল্প করেন। এবং ডাক্তারবাবু এসে তড়িঘড়ি বলেন যে এটা ডিসলোকেট হয়ে গেছে হাড়, ইমিডিয়েট এটা প্লাস্টার করতে হবে সেট করে। তার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, কালিম্পং ডিস্ট্রিক্টে নিয়ে গিয়ে আগে এক্সরে করাতে হবে। সেই এক্সরে প্লেট দেখে উনি প্লাস্টার করবেন। তার কথা মতন আমরা আমাদের ড্রাইভারজিকে জানাই এবং তিনি অত্যন্ত অনেস্টলি আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন কালিম্পং এ, এবং যাবতীয় যা এক্সরে এবং তারপর প্লাস্টারের সরঞ্জাম কিনে আমরা ফিরে আসি। ফিরে আসার পর ডাক্তারবাবু হোমস্টেতে বসেই তার সমস্ত সরঞ্জাম নিয়ে হাতের সেট করে প্লাস্টারটা করে দিলেন। থ্যাংক গড। সত্যি ওরকম একটা রিমোট প্লেসে এত বড় একটা দুর্ঘটনার পর আমরা যে এরকম একজন ডাক্তারবাবুকে পেয়ে যাব এবং তারপরে পুরো ব্যাপারটা সম্ভব হবে আমরা কল্পনাও করতে পারিনি। আমরা তো এরকম একটা ডিসিশন নিয়েই ফেলছিলাম যে পরের দিনের যে কোনোভাবে ট্রেনে বা বাসে বা ফ্লাইটে কোনোভাবে যদি ফিরে আসা যায়। কিন্তু মানেই সাহস জোগালো, বলল যে না, মানুষ অনেক কিছু করতে পারে চাইলে। তো নাতির সঙ্গে যখন একটা বিশেষ সময় কাটাতে এসেছে এরকম পাহাড়ের কোলে, তখন বাকি যে কটা দিন আমাদের ঘোরার আছে সেটা কমপ্লিট করে যাওয়াই ভালো। তার মনোবলকে স্যালুট জানিয়ে আমরাও তার মতে সায় দিলাম এবং সেদিন রাত্রিটা কোনো মতে আর কি কাটলো, বেশ দুশ্চিন্তার সঙ্গেই। কিন্তু মানে ধন্যবাদ জানানোর ভাষা নেই ডাক্তারবাবুকে, সুজন ম্যামকে এবং তার ভাই আয়ুষকে, যারা আমাদের এত সহযোগিতা করেছে। ততক্ষণে বাড়ির সমস্ত আত্মীয় স্বজনরা ফোনে রীতিমতো উৎকণ্ঠা প্রকাশ করছে। তারপর রাতের অন্ধকার কেটে সকাল হলো। ঘর থেকে বেরিয়েই সকালবেলার ভিউটা খালি দেখো, অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ। চারপাশটায় শুধু সবুজ আর সবুজ, তার সঙ্গে দূরের পাহাড়ে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট দেশলাইয়ের খাপের মতন কিছু বাড়ি। মেঘগুলো সরে সরে যাচ্ছে। এইখানটা ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাকে একদম ঘরে বসে চাক্ষুষ করা যায়। কিন্তু পাহাড়ে এই যে অল্প বৃষ্টি, এটাও পাহাড়ের একটা নিজস্ব সৌন্দর্য। আর এখানকার হোমস্টে গুলোর স্পেশালিটি হচ্ছে সব জায়গায় খুব সুন্দর ফুলের সমাহার। আরেকটা জিনিস জানো,
এখানে কিন্তু সব হোমস্টেতেই দেখলাম সুন্দর কুকুর থাকে। দাঁড়াও তোমাদের দেখাবো, এখানেও একটা কুকুর আছে। এতক্ষণ ছিল একজন শুয়ে, সে তার গদিওয়ালা চেয়ার ছেড়ে চলে গেছে, কিন্তু আরেকটি কুকুর এখনো বারান্দার সাইডে আছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখেছ, কালো একটা লোমশ কুকুর, কি মিষ্টি না? ও বাবা, ও তো মুখ ঘুরিয়ে আছে, আরাম করছে। এই হলো চিবোর হোমস্টে। খুব সুন্দর, ছিমছাম, পরিচ্ছন্ন, সাজানো। এগুলো ডাবল বেডরুম, যেখানে বিছানা ছাড়াও দুটো বসার চেয়ার রয়েছে, এবং এই জানলা খুললেই, মানে জানলার পর্দা সরালেই কিন্তু ঘুম থেকে উঠেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার মতন অবস্থা আজ নয়, কারণ বৃষ্টি পড়ছে। এই ঘরের পাশেই একটা চেঞ্জিং রুম রয়েছে। এছাড়া ঘরের মধ্যে রয়েছে একটা আয়না, রয়েছে সাজগোজ করার জন্য, আর রয়েছে অ্যাটাচড বাথরুম। এই ওয়াশরুমের মধ্যে গিজার আছে, একটা আয়না আছে, একটা র্যাক করা আছে জিনিসপত্র রাখার, কমোড আছে, জেট শাওয়ার রয়েছে, এবং জামা কাপড় ঝোলানো র্যাক রয়েছে। এই হলো আমরা যে বাসেরা গ্রুপ অফ হোটেলস এর প্যাকেজ নিয়েছি তাদের চিবোতে এই হোমস্টেটা, এটাই নাকি এখানকার প্রথম প্রপার্টি ছিল। চিবো যখন কেউ খুব একটা চিনতো না, তখন প্রথম দিকে এই প্রপার্টি ছিল, যেটা নাম এমনিতে হচ্ছে ইগল হোমস্টে, কিন্তু আমরা বাসেরা গ্রুপ অফ হোটেলস বুক করেই এসেছি। কিংসুক মজুমদার তাদের কর্ণধার, তিনি ভীষণভাবে গাইড করে দেন সবাইকে যে তাদের চয়েস অনুযায়ী কোথায় কোথায় বেড়াতে পারেন। আর এই প্রপার্টিতে আলাদা আলাদা করে এরকম কটেজগুলো রয়েছে। এই কটেজগুলোতে কোনোটায় দুটো রুম, কোনোটায় একটা রুম, এবং এগুলো পাহাড়ের এক একটা ধাপের ওপর রয়েছে, কিন্তু প্রত্যেকটার প্যাটার্নটা একই রকম, এবং প্রত্যেকটার সঙ্গেই লাগোয়া ব্যালকনি রয়েছে, যেটা হচ্ছে বসে বসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটা মনোরম পরিবেশ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানটা হচ্ছে কিন্তু ডাইনিং হল। ডাইনিং হলে তোমাদের নিয়ে গিয়ে পরে দেখাচ্ছি। ওইটা হলো ডাইনিং হল, এবং তার পিছনেই আছে রিসেপশন। গুড মর্নিং। আজ নতুন একটা সকাল। চিবোতে আমরা আমাদের হোমস্টেতে বসে রয়েছি, আর সকাল 7টা বেজেছে। যদিও ঘুম থেকে উঠেছি আমরা 6টাতেই, একটু কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়, কিন্তু আজকের প্রকৃতি সেইভাবে সাথ দিচ্ছে না। একদম মেঘলা একটা ওয়েদার, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এখন 7টা বেজে গেছে, আমাদের চা দিয়ে গেছে, ঘরে ঘরে সব জায়গায় চা দিয়ে যাচ্ছে। চা খেতে খেতে বাইরের এই প্রকৃতির শোভা দেখছি, আর মনে মনে ওদের ভাষায় বলতে ইচ্ছে করছে, কত্তি রাম রসো, মানে কি সুন্দর। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। শহুরে কোলাহল থেকে দু একদিনের মুক্তির ঠিকানা কিন্তু এই অফবিট চিবো হতেই পারে, কিন্তু প্রত্যেককেই বলবো যে একটু সাবধানে আসতে হবে, বিশেষ করে এই বর্ষার ওয়েদারে। মানে এখন যদিও বর্ষা নয়, কিন্তু এখানে পাহাড়ে বলা যায় না তো কখন মানে প্রকৃতির ইচ্ছা করবে একটু কান্না করতে, তখনই সেটা বৃষ্টির রূপ ধরে আসবে, আর তখন রাস্তাঘাট ভীষণ বিপদ সংকুল হয়ে পড়ে। একটু সাবধানে চলাফেরা করতে হবে। কাল আমাদের সঙ্গে এরকম একটা বিপদ ঘটেছে, যদিও কাল কিন্তু পিছল রাস্তা ছিল না, ওটা লাক, কিছু করার নেই, ব্যাড লাক।
ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্ট টেবিলে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। পুরি সবজি পরম যত্নে বানিয়ে দিয়েছেন সুজন ম্যাম। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে উনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের সেই খাবার খাইয়েছেন। এমনকি আমার ছেলের সেদিন শরীরটা একটু বিগড়েছিল, ওর খাবারটা প্যাক করে দিয়েছিলেন। এই রাস্তা ধরেই টুরিস্টদের গাড়ি আসে একদম চিবোতে, এই হিমালয়ান ইগল হোমস্টেতে, যেটি পরিচালনা করে থাকেন সুজন নামের এক মহিলা। ইনি কিন্তু ফরেনার, মানে উনি থাকতেন বিদেশে। এইটা হচ্ছে এন্ট্রান্স। এই এন্ট্রান্স দিয়ে আসতে হয় এবং এইটাই মেন এরিয়া। বাদিকটা স্টাফেদের জায়গা, যেখানে কিচেন রয়েছে, এখানেই রয়েছে সমস্ত স্টাফেরা। এটা ওদের থাকার জায়গা। আর এইটা হলো ডাইনিং প্লেস, যেখানে গেস্টরা এসে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট করে থাকে। খুব সুন্দর সাজানো জায়গাটা। এইভাবে এখান দিয়ে সিঁড়ি এবং ধাপে ধাপে উঠতে হবে। প্রত্যেকটা ধাপে এরকম কটেজগুলো করা আছে। এখানে সুন্দর করে গাছগুলো লাগানো রয়েছে, বিভিন্ন রকম পাহাড়ি ফুল। এই পাহাড়ি ফুলগুলোই টুরিস্টদের কিন্তু বেশি করে অ্যাট্রাক্ট করে। বিভিন্ন রকমের গাছ রয়েছে, যেগুলো সবকটার নাম তো আমরা জানি না পাহাড়ি এলাকায়। আর এইভাবে এখানে পরপর কটেজগুলো রয়েছে। এগুলো বড় রুম, 3 বেডরুম। 4 বেডরুম কিছু এখানে নেই, এখানে 2 বেডরুম এবং 3 বেডরুমের কটেজ সব। আমাদের কটেজ হচ্ছে এইদিকে। এই হলো আমাদের কটেজ। এই বাঁদিকে একটা রুম এবং ডান দিকে একটা রুম, সঙ্গে প্রশস্ত ব্যালকনি, যে ব্যালকনি থেকে বসে উল্টো দিকের পাহাড়ের সমস্ত দৃশ্য দেখা যায়। দেখেছো তো কিরকম ভাবে মেঘ সরে সরে যাচ্ছে। বৃষ্টির পর পুরো একটা বৃষ্টি স্নাত সকাল, যেখানে মানে আগের দিনের সমস্ত ধুলো ময়লা যেন মুছে গিয়ে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, এই যে সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হয়। গাড়ি হোমস্টের একদম সামনে চলে এলে হবে কি, উঠতে কিন্তু সকলকেই হয় বিভিন্ন সিঁড়ি দিয়ে। সুতরাং বয়স্ক মানুষদের জন্য, যাদের হাঁটুর সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই সামান্য ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। এই হলো ব্যালকনি। গার্ডেন এরিয়াতে একটু এগুলোই দেখা যাবে। রাইট সাইডে বারবিকিউয়ের ব্যবস্থা আছে। টুরিস্টরা চাইলে এই ল্যান্ডলেডি কিন্তু এখানে বারবিকিউয়ের ব্যবস্থা করে দেন। চিবোতে এই পর্যন্তই ছিল আমাদের সময়সীমা। রেডি হয়ে পরবর্তী গন্তব্যের জন্য আমরা গাড়িতে মালপত্র তুলে নিলাম। সুজন ম্যাম, আয়ুষ এবং হিমালয়ান ইগল গেস্ট হাউসকে বিদায় জানিয়ে আমরা নেমে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। কিছুটা রাস্তা এগোনোর পরেই আমরা কিন্তু গিয়ে পৌঁছলাম একটা দর্শনীয় স্থান, যেটার নাম দূরবীন দাঁড়া। আসলে এই অঞ্চলে সব জায়গাতেই একটা করে দাঁড়া দেওয়া অঞ্চল থাকে। দাঁড়া শব্দের নেপালি ভাষায় অর্থ হলো পাহাড়। যেমন এইটা হলো দূরবীন দাঁড়া। সম্ভবত দূরবীন এই শব্দ থেকেই এই দূরবীন ব্যাপারটা এসেছে, যে দূর থেকে এই পাহাড়ের ভিউটা অসাধারণ লাগে। সেটা সামনে গিয়ে আমরা বুঝতে পারলাম, সত্যি অসাধারণ ভিউ। এখানে কিছু ছবি তুললাম।
তারপর আবারও আমরা রওনা হলাম সামনের দিকে। এবার এসে পৌঁছলাম দূরবীন ভিউ পয়েন্টে। অ্যাকচুয়ালি এই ভিউ পয়েন্টটা থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে ভালোভাবে দেখা যায়। যদিও ওয়েদার ক্লিয়ার থাকলে বললাম না, আমাদের হোমস্টের বারান্দা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যায় এবং উল্টো দিকে নামচি পাহাড়ের বড় শিবের মূর্তিটাও দেখা যায়। দূরবীন ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা এগোতে থাকলাম কালিম্পং এর দিকে। এই আর্মি এরিয়াটা ছাড়িয়ে আমরা এবার কিন্তু ক্রস করে যাব ওয়েস্ট বেঙ্গল বর্ডার। আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই থাকলো, কারণ এরপর আরো অনেকগুলো পর্ব নিয়ে থাকবে আমাদের সিকিম ভ্রমণ। আর সিকিম ভ্রমণের প্রথম পর্বে আমরা কোন জায়গায় ঢুকছি তোমরা গেস করতে পারছো? যদি পারো তাহলে আমাকে কমেন্টে জানাও। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করছো, সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের পর্বে আরো নতুন একটা ভিডিওর সঙ্গে। তাহলে আজকের মতো টাটা।